আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। আমি জাফরিনা ইয়াসমিন। আমার পিছে একটি অঙ্ক দেখতে পাচ্ছ। আর্থিক বিবরণীর একটা প্রশ্ন দেয়া আছে এখানে। তো এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং চিন্তা করব কিভাবে কিভাবে আমরা অঙ্কটা করব, সেটা নিয়ে আমরা চিন্তা করব। আমার সাথে তোমরাও চিন্তা করো। তাহলে দেখো, আমরা প্রথমেই দেখি অঙ্কটা কিভাবে শুরু করব। কি কি আছে অঙ্কে? মূলধন, ঋণপত্র, সুনাম। তাহলে আমরা এখন কি করব? মার্ক করব যে কোনটা কোথায় যাবে। প্রথমেই কি করব? মার্ক করব যাতে সহজ হয়। মূলধন, এটা কি করব? আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে নিব। 10% ঋণপত্র, আমরা এটার পাশে লিখে দিব একটা অর্থাৎ দায়। পাশাপাশি এখানে একটা তারিখ দেওয়া আছে, এটা দিয়ে আমরা আমরা কি করতে হবে? সুদ ধরতে হবে। তাহলে এই যে সুদ, এটা কি আমাদের একটা খরচ, অপরিচালন খরচ। এটা আমাদের 2 নম্বরে যাবে, তাই তো? বিশদায় বিবরণীতে যাবে। এখানে আমাদের সুদ ধরতে হবে 6 মাসের। ঠিক আছে। সুনাম, এটার সাথে আমরা একটা লিখে দিব দন্ত স, মানে সম্পদ পাশে যাবে। বিনিয়োগ যাবে সম্পদ পাশে। আমরা যদি এভাবে মার্ক করে রাখি, তাহলে যখন আমরা অঙ্কটা করব তখন কিন্তু একদম ইজি হয়ে যাবে, আর কোনো কিছু বাদ পড়বে না। তাহলে দেখো, এখানে কিন্তু একটা সুদ ধরতে হবে, তাই তাই না? বিনিয়োগে সুদ ধরতে হবে, যেহেতু তারিখ দেওয়া আছে, এখানে একটা সমন্বয় আছে। এই সুদটাও কোথায় যাবে? 2 নম্বরে যাবে। পরবর্তীতে আবার সম্পদ পাশেও আসবে, যেহেতু বকেয়া সুদ, ওইটাও আবার দায় পাশে যাবে, বকেয়া সুদটা। এরপর যন্ত্রপাতি একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, স্থায়ী সম্পদ। এরপর মজুত পণ্য, এগুলো কোথায় যাবে? এক। আমরা সব কিছুর সাথে লিখে দিব এক এক এক। যা যা 1 নম্বরে যাবে, ওকে। যা যা 2 নম্বরে যাবে সেখানে আমরা লিখে দিব 2। পরিবহন, আমরা ক্রয় পরিবহন ধরে 1 নম্বরে নিব, সেটাও লিখে দিলাম 2 2 2। দেনাদার আমাদের সম্পদ। এইভাবে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আমরা 2 নম্বরে নিব। ব্যাংক জমা সম্পদ এবং পাওনাদার দায়, তাই তো? এখন আমরা চলে যাই সমন্বয়তে। এখন আমরা যদি চোখ বুলাই, আমাদের বারবার খুঁজতে হবে না, তাই তো? বারবার খুঁজতে হবে না, আমরা দেখলেই বুঝে যাব কোনটা আমরা কোথায় নিচ্ছি। তাহলে দেখো, এখন সমন্বয়গুলো দেখি। সমন্বয়গুলো আমরা জানি যে রেওয়া মিলে যা যা থাকে সব কতবার যায়? একবার করে যায়। আর সমন্বয়ে যা যা থাকে কতবার যাবে? 2 বার যাবে, আবার 4 বারও যেতে পারে। তাহলে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আমরা কিভাবে ব্যবহার করব? প্রথমে সমাপনী মজুত পণ্য যেটা আছে, এটা কোথায় যাবে? 1 নম্বরে, তাই তো? বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে। আর এখানে আগুনে বিনষ্ট পণ্য যেহেতু আছে, এই যে এখানে একটা সমন্বয় রয়েছে, এটা সমাপনী থেকে বাদ যাবে। আর কি কি সমন্বয় রয়েছে? ধারে ক্রয় বিক্রয়, বকেয়া বেতন, যন্ত্রপাতি আসবাবপত্রের উপর অবচয় ধার্য, মণিহারি মজুদ, দেনাদারের 10% সঞ্চিতি এবং 2% বাট্টা সঞ্চিতি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি অঙ্কটা করি, অঙ্কটা করার সময় কি হবে? অনেক ইজি হয়ে যাবে, যেহেতু আমরা সব মার্ক করে রেখেছি। আবার যখনই আমরা একটা সমন্বয় ধরবো, সমন্বয় একটা সমন্বয় শেষ করার পর একটা টিক দিব। এরপর সমন্বয়টা যখন আমরা দ্বিতীয়বার শেষ করব, তখন আবার 2টা টিক দিব। তাহলে আর খুঁজতে হবে না যে কোন সমন্বয়টা আমি করলাম, কোনটা বাদ পড়লো কিনা, বারবার খুঁজতে হবে না। পরীক্ষায় কিন্তু এত সময় থাকবে না। তো এইভাবে করে, এই ট্রিক্স অবলম্বন করে কিন্তু তোমরা অনেক জলদি কিন্তু শেষ করতে পারবে। আর আর্থিক বিবরণী নিয়ে আমরা এমনিতেই অনেক টেনশনে থাকি, টেনশনের আর কিছু নেই। আর সময় নিয়েও অনেক চাপ থাকে। তাহলে কি করবে? প্রথমেই সব মার্ক করে ফেলবে, তাহলে অনেক কম সময়ে কিন্তু আর্থিক বিবরণী শেষ করতে পারবে। ভালো লাগলে অবশ্যই জানাবে, আর কি কি বুঝুনি সেটাও আমাকে জানাবে। আর কি নিয়ে আসবো পরবর্তীতে, আর্থিক বিবরণীর কোনো অঙ্ক করালে ভালো হবে কিনা, সেটা অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম।